করছি আজকে নতুন ক্লাসটা হলো স্থিতিবিজ্ঞানের সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা যা যা শিখবো খুব সহজ জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস, মন দিয়ে ভালো মতো শিখবে। আগের ক্লাসে কোনো রকম অসুবিধা থাকলে সেটা জানাবে। এবার নতুন ক্লাস দেখো। নতুন ক্লাসের প্রথম টপিকটার নামই হলো বলের ভ্রামক। কি জিনিস মন দিয়ে দেখবে। বলের ভ্রামক এই জিনিসটা তখনই আসে যখন কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন গতি হয়, মানে বৃত্তীয় গতি। আমরা চ্যাপ্টারটা পড়েছি, সেটারই একটু এক্সটেনশন এখানে দেওয়া রয়েছে, যেটা বলের ভ্রামক। যে কোনো জিনিসের বৃত্তীয় গতির সময় বলের ভ্রামক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা রাশি। কেন, আগে জিনিসটা কি বুঝি। আমি এখানে একটা টিউবওয়েল লিখেছি, মানে কল, যে চাপা কলগুলো হয়। মনে রাখবে, যে কোনো জিনিস যখন তার মধ্যে ঘূর্ণন গতি হয়, সেই ঘূর্ণন গতিটা হয় কোনো একটা অক্ষের সাপেক্ষে হবে, অথবা কোনো একটা আলম্বের সাপেক্ষে হবে, অথবা তোমার ভরকেন্দ্রের সাপেক্ষে হবে। মানে এখানে কিন্তু ভরকেন্দ্রটা ঢুকে গেল। কেমন করে? ফর এক্সাম্পল, দরজা যে ঘুরছে কবজাটা, তো যে কবজাটার হয় সেটা হলো অক্ষ, সেই অক্ষকে কেন্দ্র করে ও ঘুরতে পারে। কলটা যে ঘুরছে, ও আপ ডাউন করা মানে কি, ঘোরার মধ্যে ঘোরারই একটা অংশ, এটা উপরে উঠছে এটা নামছে, তো মানে পুরোপুরি ঘুরছে না, কিন্তু ব্যাপারটা ঘূর্ণন গতি। তো সেটাও কিন্তু এই যে আলম্বটা হয়, সেই আলম্বের সাপেক্ষে ঘোরে। তারপরে একটা দণ্ডকে রেখে যদি তার উপর আমি বিপরীত বল প্রয়োগ করি, এটা যদি একটা দণ্ড হয়, সেই দণ্ডের উপর এখানে যে একটা বল আর এখানে যে একটা বল প্রয়োগ করি, যে দুটো বিপরীতমুখী বল যদি প্রয়োগ করি, তাহলেও সে কিন্তু ঘুরবে। তখন কিন্তু সে ঘুরবে একটা মাঝখানে একটা কোনো বিন্দু সাপেক্ষে। সেই বিন্দুটা হলো তোমার ভরকেন্দ্র। তার মানে কোনো জিনিস যখন ঘোরে, তখন যে ঘূর্ণন অক্ষটা হয়, সেই ঘূর্ণন অক্ষটা হয় ঘূর্ণন অক্ষই হবে, অথবা আলম্ব হবে, অথবা ভরকেন্দ্র হবে। এই জিনিসগুলো সাপেক্ষে ওরা ঘুরতে পারে। ওকে, অবশ্যই তার জন্য তোমাকে বল প্রয়োগ করতে হবে, এবং বলটা তোমার বিপরীত, এবং যদি আলম্ব দেওয়া থাকে, আলম্বের সাথে আটকানো থাকে, তাহলে তোমার বলটা যে কোনো একদিকে প্রয়োগ করলে হয়, অটোমেটিক এই বলটা ক্রিয়েট হয়ে যায়। আর যদি নর্মালি থাকে, তাহলে দুটো বল দিতে হয়, যেটা একে অপরের সমান, কিন্তু ক্রিয়ারেখাটা আলাদা আলাদা হতে হবে, তাহলে কিন্তু বস্তুটা ঘোরে। তো যাই হোক, এইখানে দেখো, এই জিনিসটা দেখো, এটা একটা ফালক্রাম আছে, মাঝখানে আলম্ব আছে, আলম্বের সাপেক্ষে আমি কলটাকে ঘোরাবো। কলটাকে ঘোরানো মানে কি, কল চাপা মানে ঘোরানো। কারণ যখন কলটাকে চাপা হয়, কলটা এইভাবে করে, এই জিনিসটাকে না কি, এটা রোটেশনাল মোশন। তো এবার সমস্যাটা হলো, প্রশ্নটা হলো আমার, যে বলটা আমি কোথায় প্রয়োগ করব। আমার এখানে মেন কাজ হলো কলটাকে কত সহজে আমি চাপতে পারবো যাতে জলটা আমি পাই, তাই তো, যাতে জলটা আমি পাই, তার জন্য আমাকে কলটা চাপতে হবে। এবার প্রশ্ন হলো, আমি কোথায় বল প্রয়োগ করব। আমি 3 জায়গায় দেখো বল প্রয়োগ করেছি, তার ছবি দিয়েছি। যে একটা মনে করো এই পজিশনে বল প্রয়োগ করলাম এর, আর একটা মিডিল কোন পজিশনে এখানে, আর একটা একদম আলম্বের উপরে এখানে। তো তুমি নিজের অভিজ্ঞতা বা আইডিয়া থেকে বলতে পারো, যে যখন তুমি আলম্বের উপর বল প্রয়োগ করবে, সেই বলটা যতই হোক না কেন, যতই নিউটন হোক না কেন, 1000 2000 যত নিউটনই বল প্রয়োগ করো না কেন, এই আলম্বের উপর বল প্রয়োগ করলে কিন্তু কোনো মতেই কলটা রোটেট করবে না। মানে জল পড়ার কোনো চান্স নেই, কলের এই দণ্ডটা কিন্তু ঘুরবে না। তারপরে তুমি যদি এইখানে বল প্রয়োগ করো, তাহলে জানো যে তোমার অভিজ্ঞতা বলে যে হ্যাঁ, কলটা এবার রোটেট করতে পারে, কিন্তু এখানে রোটেট করতে প্রচুর পরিমাণ বল নিতে লাগবে। মানে তোমার একে রোটেশনাল মোশন করতে বা মানে মুভ করাতে তোমার প্রচুর খাটনি হবে। কিন্তু তুমি যদি একদম এইখানে বলটা প্রয়োগ করো, একদম লাস্ট প্রান্তে, তাহলে তুমি দেখবে খুব কম বল প্রয়োগ করেই খুব সহজেই এর মধ্যে তুমি রোটেশনাল মোশন সৃষ্টি করতে পারছো। তার মানে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে ফালক্রাম বা তোমার আলম্ব থেকে বা অক্ষ থেকে বা ভরকেন্দ্র থেকে তুমি যত দূরে বলটা প্রয়োগ করবে, বস্তুটার মধ্যে তত বেশি রোটেশনাল মোশন সৃষ্টি হওয়ার প্রবণতা হবে। তার মানে কারণ কোনো মানে ঘূর্ণনশীল বস্তু যেটা ঘুরতে পারে, সেই ঘূর্ণনশীল বস্তুর মধ্যে বল প্রয়োগ করলে তার যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়, যে আমি ঘুরবো, সেই প্রবণতাটা
যত ওই আলম্ব থেকে বা অক্ষ থেকে যত দূরে তুমি বলটা প্রয়োগ করবে সেই বলটা তত বেশি কার্যশীল হবে ফর রোটেশনাল মোশন, মানে ঘোরাতে এসে তত ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করবে। তো তার মানে এখান থেকে বুঝতে পারলে যে কোনো একটা বস্তুকে ঘূর্ণন করার জন্য বা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করার জন্য খালি মাত্র বল দায়ী নয়, বলটার সাথে দায়ী হলো আলম্ব থেকে কত দূরে তুমি বলটা প্রয়োগ করছো সেটা। তার মানে এই দুটো মিলিত ভাবে তোমার ওর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। কারণ তুমি যদি বল প্রয়োগ করো এখানে বেশি বল লাগবে। কেন বেশি বল লাগবে? কারণ আলম্ব থেকে ডিস্টেন্সটা কম। এখানে কম বল লাগবে কারণ আলম্ব থেকে ডিস্টেন্সটা বেশি। এখানে যতই বল দাও ঘুরবে না কারণ আলম্ব থেকে ডিস্টেন্সটা 0। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বলটার সাথে এই যে ডিস্টেন্সটা সেটা গুণফল আকারে, বলটা যে বলটা তুমি প্রয়োগ করছো তার সাথে গুণফল আকারে গুণ হয়ে ডিস্টেন্সটা তোমার যে ভ্যালুটা সৃষ্টি করে সেই ভ্যালুটাই এর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে। তার মানে যেমন ভরবেগ শিখেছিলাম সেরকমই বলের ভ্রামক বলের তাকে। এবার ঘূর্ণন, এবার ডিস্টেন্সটা কি নেবো? শুধু ডিস্টেন্সটা নেওয়ার সময় মনে রাখতে হবে ডিস্টেন্সটা সবসময় আমরা আলম্ব থেকে লম্ব দূরত্ব নেবো। কি দূরত্ব? লম্ব দূরত্ব। তার মানে আমি যদি বলি এখানে ঘূর্ণন প্রবণতা কত, ঘূর্ণন প্রবণতা মানে বলের ভ্রামক। কি? বলের ভ্রামক। আর বলের ভ্রামক মানে কি? যে বলটা প্রয়োগ করেছি সেটা ইনটু তোমার আলম্ব থেকে সেই বলটা যেখানে তৈরি মানে দিয়েছি তার লম্ব দূরত্ব, সেই ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে এখানে বলটা কত? F, কিন্তু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কত? 0। তাহলে ও পয়েন্টে বলের ভ্রামক কত হলো? 0। তো বলের ভ্রামক 0 মানে there is no rotational motion, মানে কোন রকম ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে না। নেক্সট তুমি যদি চলে আসো বি পয়েন্টে, তাহলে এখানে বলের ভ্রামক কত? বলের ভ্রামক হলো সেম বল F যদি দিয়ে থাকি ইনটু ডিসটেন্স হলো OB। তার মানে এই গুণফলটা যে রেজাল্ট দিবে সেটাই হলো এর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করবে। এবার চলে আসি এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টে বলের ভ্রামক কত? সেম বল F ইনটু OA। অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে F ইনটু OA, যেহেতু OA বড় F দুটোরই সমান, তার মানে F ইনটু OA তোমার অনেকটা বেশি। ফলে এই পয়েন্টে বল প্রয়োগ করলে, সেম বল প্রয়োগ করলে এই পয়েন্টের থেকে এই পয়েন্টে ঘূর্ণন প্রবণতাটা অনেক বেশি হয়, কারণ বলের ভ্রামকটা অনেক বেশি। একই পরিমাণ বলের ভ্রামক তৈরি করতে গেলে এখানে F এর মানটা আমাকে বাড়াতে হবে, কারণ গুণফলটা আমার ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামক আশা করি বুঝতে পারলে। তাহলে বলের ভ্রামক কাকে বলে? আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, যে এই যে যেখানে বল প্রয়োগ করা হচ্ছে সেই বলের ক্রিয়ারেখা আলম্ব থেকে যে দূরত্বে থাকে তাকে বলা হয় বাহু। কি বলা হয়? বাহু। ওই বল মানে দণ্ডের বাহু। ঠিক আছে? তার মানে তাহলে বলের ভ্রামক বের করা মানে বল ইনটু বাহু। ঠিক আছে? তো যাই হোক, তাহলে বলের ভ্রামক যদি সংজ্ঞা দিই তাহলে কি বলবো? আমরা বলবো কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বল আর ঘূর্ণাক্ষ থেকে এই যে বলটা যেখানে প্রয়োগ করা হচ্ছে তার ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই দুটার গুণফল মিলে যে রাশিটা তৈরি করে, যে রাশিটাকে ঘুরতে সহায়তা করে, সেই রাশিটাকে বলবো আমরা বলের ভ্রামক। বোঝা গেল? এবার চলে আসি বলের ভ্রামকের একক। আচ্ছা, বলের ভ্রামক এককের পড়ার আগে বলে দিই, এটা একটা অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর মানে এই ভেক্টরটার দিক অক্ষ বরাবর কাজ করে। রোটেশনটা ক্লকওয়াইজ হয় তাহলে বোর্ড থেকে বাইরের দিকে, রোটেশনটা অ্যান্টি ক্লক হলে বোর্ড থেকে ভেতরের দিকে, সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? ক্রস প্রোডাক্টের হিসাব করে। তো এটাও অক্ষ বরাবর কাজ করে, মানে এর দিকটাও অক্ষের দিকে। যেমন কৌণিক বেগ, কৌণিক সরণের দিকগুলো সব অক্ষ বরাবর হয়, সেরকম এর দিকটা অক্ষ বরাবর হয়। যে কোনো রোটেশনাল মোশনের দিক অক্ষ বরাবর হয়। যাই হোক, হয়ে গেল। নেক্সট একক কি হবে? একক সিম্পল। বলের একক কি? নিউটন SI। সাথে ডিস্টেন্স লম্ব দূরত্ব মানে মিটার, তাহলে নিউটন ইনটু মিটার। নিউটন ইনটু মিটার হলো বলের ভ্রামকের একক। সিজিএস কি? ডাইন ইনটু সেমি। সেম। মাত্রা কি? mL(t⁻²) বল ইনটু L, দ্যাট ইজ স্কয়ার। তাহলে mL²(t⁻²) এটা হয়ে গেল বলের ভ্রামকের একক। এবার বলের ভ্রামকের বীজগাণিতিক চিহ্ন, এটা খুব ইম্পর্টেন্ট। বলের ভ্রামকের বীজগাণিতিক চিহ্নতে বলছে যে যে বলের ভ্রামকটা, তিনটা বলের ভ্রামক এঁকেছি আমি, নিয়েছি এখানে এই কলটার। বলছে যে বলের ভ্রামকটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, যে বলের ভ্রামকটা অ্যান্টি ক্লকওয়াইজ তোমার ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে সেটা হলো পজিটিভ।
কি বললাম, যে বলের ভ্রামকটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে সেটা হলো তোমার পজিটিভ, আর যে বলের ভ্রামকটা ক্লকওয়াইজ ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে সেটা হলো নেগেটিভ। এটা যদি দেখি, এই বলটা যেটা দিচ্ছি সেটা কি, কেমন করে ঘুরাবে জিনিসটাকে এই দিকে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এটাও পজিটিভ, এটাও এদিক ঘুরাবে পজিটিভ, তিনটা এখানে দেখা যাচ্ছে পজিটিভ, আর এটা জিরোই, জিরোর কোনো পজিটিভ নেগেটিভ হয় না। তাহলে এখানে দেখা গেল তিনটা বলের ভ্রামকই পজিটিভ। আমি যদি আরেকটা ছবি আঁকি, মনে করো একটা দণ্ড আঁকলাম, ওকে, মাঝখানে একটা আলম্ব দিলাম, মনে করো এরপর এদিকে একটা বল প্রয়োগ করা আছে এফ, এখানে একটা বল প্রয়োগ করা আছে এফ, এখানে একটা বল প্রয়োগ করা আছে এফ। এবার দেখো মন দিয়ে, এটা যদি বলি লম্ব দূরত্ব যদি নিই, এটা আলম্ব থেকে এটা একটা লম্ব দূরত্ব, এখানে এটা একটা লম্ব দূরত্ব, ওকে। তো যদি নাম দিই এটা ও, এটা এ, এটা বি, যদি নাম দিই তাহলে এই প্রথম বলের ভ্রামকটা কত, সরি এই বলের ভ্রামকটা কত, এটা F1 দিলাম, এটা F2 দিলাম, সাপোজ এটা F3 দিলাম, তাহলে F1 বলের ভ্রামক কত, F1 ইনটু OA, F2 টা কত, F2 ইনটু 0, আর F3 টা কত, F3 ইনটু OB। এবার দেখো F1 ইনটু OA মানে এই বলটার ভ্রামক, F2 ইনটু 0 মানে এই বলটার ভ্রামক, F3 ইনটু OB মানে এই বলটার ভ্রামক। এবার এই বলটার ভ্রামক দেখো লক্ষ্য করে, এটা যে গতিটা সৃষ্টি করবে সেটা এই ওয়াইজ, মানে এটা কোন ওয়াইজ, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ ঘূর্ণন করা মানে এটা হবে নেগেটিভ, বোঝা গেল। সিমিলারলি এটা তো জিরো, কোনো সমস্যা নেই। এবার F3 টা দেখো, F3 বলটা যে ভ্রামক যে ঘূর্ণন করবে সেটা হলো এই বরাবর, সেটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ মানে এটা পজিটিভ, বোঝা গেল। তাহলে আমরা মানে কোন বলের ভ্রামকটা পজিটিভ, কোন বলের ভ্রামকটা নেগেটিভ সেটা দেখবো সেই বল দ্বারা যে ঘূর্ণন প্রবণতা, মানে সেই বলের ভ্রামক দ্বারা যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে তার ডিরেকশনটা কি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হয় তাহলে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ। তাহলে এইভাবে আমরা বলের ভ্রামকের বীজগাণিতিক প্রকাশ করতে শিখলাম। যাই হোক, এবার আমরা দেখবো বলের ভ্রামককে জ্যামিতিক দিয়ে ব্যাখ্যা করা যায় কিভাবে। এটাও একটু ইজি, একটু মন দিয়ে দেখবে। এটা বোঝানোর জন্য সাপোজ আমি একটা ছবি নিলাম এরকম, সাপোজ দিস ইজ আলম্ব নিলাম, ঠিক আছে, কিছু একটা দণ্ড আছে, সাপোজ কল্পনা করো এটা একটা দণ্ড, সাপোজ এরকম একটা দণ্ড আছে, ওকে। দণ্ডের উপর এখানে বল প্রয়োগ করা হয়েছে এফ, ওকে। এই দণ্ডটা ভাগ করার একটা দণ্ড আছে, এটা তার আলম্ব, সেই দণ্ডটার উপর বল প্রয়োগ করা থাকে এফ। তাহলে এ থেকে বি পর্যন্ত বলটার পরিমাণ হলো এফ, ওকে। তাহলে এফ বল প্রয়োগ করা আছে, আর এটা হলো আলম্ব মানে ও, ওকে। তাহলে আমি যদি বলি, বা এটা আলম্ব না বলে একটু বাইরে করে দিই আলম্বটাকে, বলটাকে যেটা করেছি মনে করো এটাকে আরো বড় করে দিলাম, সেটাকে দিয়ে মনে করো এইটা আলম্ব, আর এটাকে মনে করো একটু ছোট করে দিলাম, এখান থেকে এতটা তোমার বি, এতটা হলো তোমার এফ বলটা। তাহলে এই যে আলম্বটা নিয়েছি, এই আলম্ব থেকে আমাকে লম্ব দূরত্ব নিতে হবে, একটু বইয়ের সাথে মিলিয়ে করছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এমনি কোনো সমস্যা নেই। তাহলে যদি বলি যে এটা এবি হলো বলটা, আর এটা হলো তোমার আলম্বটা, ওকে, ও পয়েন্ট। এবার এই বলটা যদি আমি ভ্রামক বের করি তাহলে কি হবে, বলটা ভ্রামক, বলের ভ্রামকটা কত হবে, বলের ভ্রামক হবে এই এফ বল ইনটু মানে ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। এবার দেখো এফ বলটা মানে কি এবি, ওকে, কিন্তু ক্রিয়া রেখার লম্ব দূরত্ব দেখো, তাহলে এখান থেকে আমাকে লম্ব টানতে হবে, দেখো লম্বটা পড়লো এখানে, তার মানে কি লম্বটা কিন্তু এখানে, এখান থেকে এইটা আলাদা ডিস্টেন্স, কিন্তু এটা আলাদা ডিস্টেন্স, এটার নাম দিলাম সাপোজ সি, ঠিক আছে। মানে আমার বলটা এ থেকে বি পর্যন্ত, কিন্তু এখান থেকে লম্ব দূরত্বটা কিন্তু সি পর্যন্ত। এবার আমরা জানি ক্রিয়ারেখার লম্ব দূরত্ব নিতে হয়, তাহলে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কত, ও ইন্টু সি, দেখো বোঝা গেল কিনা। এটা হলো আমরা পেলাম বলের ভ্রামক এবি ইন্টু ওসি এই পিকচার থেকে। এবার এখান থেকে যদি আমি এটাকে হাফ দিয়ে গুণ, সরি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকে হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ ইন্টু এবি ইন্টু ওসি, 2 রাখলাম। এবার হাফ ইন্টু এবি ইন্টু ওসি মানে হাফ নিয়ে ভূমি ইন্টু উচ্চতা, যেমনই ত্রিভুজ হোক না কেন, যদি এরকম ত্রিভুজ হয় কেন হোক না কেন, তার যদি পুরো ভূমিটা ইউজ করি আর যদি উচ্চতা ইউজ করি তাহলে কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল দেয়। সেরকমই এখানে এরকম ত্রিভুজ যদি হয় কেন, এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয়, এক্ষেত্রেও যদি মানে লম্বটা
এটা লম্ব ইউজ করছি, আর এইটুকুটা যদি ভূমি ইউজ করি তাহলে হাফ ইন্টু দিস ভূমি ইন্টু দিস উচ্চতা কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেয়। খেয়াল থাকে কেন, মানে যেমন ত্রিভুজ হোক না কেন উচ্চতা আমি যেটা লম্ব হয় সেটা লম্ব ড্রপ করে যেটুকু ভূমিটা নেব সেইটুকু ভূমির একপাশে যতটা ত্রিভুজ রয়েছে তার কিন্তু ক্ষেত্রফল বেরায়। তো অর্থাৎ এখানে যে ক্ষেত্রফলটা বেরোবে সেটা হলো ত্রিভুজ ও এ বি এরই ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে কোনো একটা বলের ভ্রামক হলো সেই বলটা আর সেই বলের সাথে আলম্বের সহ যে ত্রিভুজটা তৈরি হয়, বলের দুপাশ দুমাথা নিয়ে যে ত্রিভুজটা তৈরি হয় সেই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ। এইভাবে আমরা বলের ভ্রামকের বীজগাণিতিক ভাবে প্রকাশ করতে পারি। বোঝা গেল? নেক্সট আমরা যেটা পড়ব সেটা হলো এই বলের ভ্রামকের ভেক্টর রূপ। তাহলে বলের ভ্রামক মানে কি, বল আর ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে বলকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করি আর ক্রিয়ারেখার লম্ব দূরত্বকে যদি আর দিয়ে ডিনোট করি, তাহলে আর যদি বলের ভ্রামককে আমরা জি দিয়ে ডিনোট করি তাহলে জি ভেক্টর ইজ ইকুয়াল টু হয় আর ক্রস এফ। আর ক্রস এফ কেন, কারণ বলের ভ্রামকটা তোমার ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি অ্যান্সার সবসময় ক্রস প্রোডাক্ট হয়। এবার তোমার প্রশ্ন হতেই পারে আর ক্রস এফ কেন, এফ ক্রস আর নয় কেন? তার উত্তরটা হলো জি এর ডিরেকশন যখন আমরা দেখব, এটা 12 একটু ভালো মতো বুঝতে পারবে। ভেক্টর লয়ে যে না বুঝতে পারলে বলবে, আপাতত মনে রাখবে, একটু আরো অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়বে যে কোনো ভেক্টর যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয় তাহলে এই ভেক্টরটা আর ক্রস এফ হবে, এফ ক্রস আর হবে না। কেন? কারণ জি এর ডিরেকশনটা এমন হয় যেটা আর ক্রস এফ করলে পাওয়া যায়। কারণ আমরা জানি আর ক্রস এফ এর যে ডিরেকশনটা, এফ ক্রস আর এর ডিরেকশনটা কিন্তু উল্টো। মানে আমরা জানি যে কখনোই এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ হয় না, অবভিয়াসলি মাইনাস বি ক্রস এ হয়, মানে এ ক্রস বি কিন্তু বি ক্রস এর উল্টো। সেই জন্য এক্ষেত্রে জি এর ডিরেকশনটা যেটা পাওয়া যায় সেটা এক্স্যাক্টলি আর ক্রস এফ হয়, এফ ক্রস আর হয় না। সেই জন্য এই ভেক্টর রূপটা আর ক্রস এফ। এটা এক্সপেরিমেন্ট করে তোমাকে বুঝাতে হবে যদি বুঝতে চাও। যাই হোক, হয়ে গেল এটা। তাহলে আমরা বলের ভ্রামক এই টপিকটা শেষ করলাম। এবার আমরা যে টপিকটা পড়ব সেটা হলো এই বলের ভ্রামক ইউজ করে আমরা দেখব একটা মারুতি কার বা যে কোনো গাড়ি বা ট্রেন যখন রাস্তায় চলে বাঁকে, ঘূর্ণনেরই পার্ট একটা, সেই বাঁকে পিছলে যদি না পড়তে হয় তাহলে আমরা দেখেছি যে ওই গাড়িটার ম্যাক্সিমাম বেগ হওয়া উচিত √μ আর জি, যেখানে মিউটা হলো ওই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক। এখন আমরা দেখব গাড়িটা উল্টে না পড়ার শর্ত কি। গাড়ি পিছলাতেও পারে আবার উল্টাতেও পারে। এখন যেটা আমরা শিখবো সেখানে শিখবো উল্টে না পড়ার শর্ত। মন দিয়ে দেখবে। তো আমি এবার বৃত্তপথে গাড়ি উল্টে না পড়ার শর্তটা বুঝাবো। এই ছবিটা নিয়ে কিছু খুব কষ্টে মষ্টে। এটা একটা গাড়ি, ছবিটা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমাদের কাছে যদি বই থাকে দোয়ারি মাইতি মজুমদারের, তাহলে ছায়া প্রকাশনী, তাহলে স্থিতিবিজ্ঞানে বলের ভ্রামকের পরেই তুমি এই টপিকটা পেয়ে যাবে। সেই ছবিটা দেখে ক্লাসটা করবে, আরো সুবিধা হবে। যদি আমার ছবিটা বোঝা যায় তো খুব ভালো। দেখো ছবিটা মন দিয়ে। আমি দেখো কি আগে ছবিটা আগে বুঝে নিই, তারপরে আমি পড়ছি। এটা একটা বৃত্তপথ, যে বৃত্তপথে ঘুরবে গাড়িটা। আমি বৃত্তীয় গতি চ্যাপ্টারেও এই জিনিসটা একবার দেখেছিলাম বা বুঝিয়েছিলাম, দেখবে আমার ক্লাসে আগে আছে। সেখানে খালি মানে ঘর্ষণ বলটাই ছিল, আর কোনো কিছু ছিল না, কারণ সেখানে খালি পিছলে পড়ার ব্যাপারটা ইম্পর্টেন্স ছিল। এখানে উল্টানোর গতি লাগবে। উল্টানোর গতি কেন লাগবে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। মানে উল্টে পড়ার কেন চান্স রয়েছে আমি এখনই বলে দিচ্ছি, এবং সেটা যাতে না উল্টায় সেটার জন্য আমাদের এখানে পড়া। কারণ এই চ্যাপ্টারে আমরা বলের ভ্রামক শিখলাম, এবং বলের ভ্রামকটা দেখেই আমাদের মাথায় ঢুকলো যে গাড়িটা চলার সময় গাড়ির যে ভরকেন্দ্র সেটা একটা আলম্বের কাজ করবে। সেই আলম্ব যদি কাজ করে ভরকেন্দ্রটা, তাহলে ভরকেন্দ্রের দুপাশে কিন্তু গাড়ির রোটেশনাল মোশনের সৃষ্টি হতে পারে। কেমন একটু ওয়েট করে বুঝতে পারবে। আগে গাড়িটা সম্বন্ধে দেখো। এটা হলো গাড়িটা, এই হলো গাড়ির দুটো চাকা। এই চাকাটার নাম এ, এই চাকাটার নাম বি। ওকে, এই গাড়িটা এই পয়েন্টটা হলো জি, মানে ভরকেন্দ্র পয়েন্ট। মানে এটা যদি গাড়ি হয়, এটা যদি গাড়িটা হয়, তাহলে এই পয়েন্টটা গাড়ির হলো ভরকেন্দ্র পয়েন্ট।
ওকে, তার মানে ভর কেন্দ্র থেকে মোটামুটি একটা হাইটে এই চাকা দুটো রয়েছে, আবার চাকা দুটো পরস্পর থেকে একটা পাশাপাশি দূরত্বের মধ্যে রয়েছে। এটা যদি ভর কেন্দ্র হয় তাহলে ভর কেন্দ্রের সাপেক্ষে এটা যদি গাড়ি হয় তাহলে গাড়িটা এই রোটেটটা করতে পারে, তাহলে ভর কেন্দ্রের আলম্বের মতো কাজ করছে, তাহলে গাড়িটার মধ্যে কিন্তু একটা এরকম রোটেশন সৃষ্টি হতে পারে। কেন সৃষ্টি হতে পারে? কারণ এর মধ্যে কিন্তু বল রয়েছে। কি বল রয়েছে আমি এখন দেখাচ্ছি। তাহলে এটা জি হয়ে গেল। এবার আমরা জানি জি বরাবরই কাজ করে এমজি, তাহলে গোটা গাড়িটার যে ওজনটা সেটা তোমার এই বরাবর কাজ করছে। এরা দুটোকে ম্যানেজ দিচ্ছে কে? লম্ব প্রতিক্রিয়া বল। এবার লম্ব প্রতিক্রিয়া বল কোথায় কোথায় রয়েছে? এই চাকাতে রয়েছে আপওয়ার্ড R1 আর এই চাকাতে রয়েছে আপওয়ার্ড R2। আগেরটাতে আমরা ওভারঅল R1 R2 মিলে মাঝখান দিয়ে একটা দিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে সেটা করলে হবে না। এক্ষেত্রে পুরো ভেঙে দেখাতে হবে যে প্রত্যেকটা মানে যখন গাড়ি একটা রোটেশনাল মোশন থাকে মানে একটা বাঁকে নেয়, তো গাড়ি কিন্তু দুপাশে দুটা চাকাতে আলাদা আলাদা তোমার রিয়াকশন ফোর্স কাজ করে। এটা হলো R1, এটা কিন্তু R2 হলো। তাহলে এ পাশে R1 কাজ করছে, এ পাশে R2 কাজ করছে, আর নিচের দিকে কাজ করছে mg। এটা হলো জি। এবার তুমি ফিল করতে পারছো যে জি এর দেখো দুপাশে R1 আর R2 কাজ করছে, কারণ R1 এর প্রবণতা কি? গাড়িটাকে এই মুখে উল্টানো। R2 প্রবণতা কি? গাড়িটাকে এই মুখে উল্টানো। আচ্ছা, R1 বৃদ্ধি পাওয়া মানে কিন্তু গাড়িটা উল্টাবে না, বরঞ্চ R1 হ্রাস পাওয়া মানে কিন্তু গাড়িটা উল্টাবে। এটা কিন্তু মানে ক্লিয়ার রাখবে। R1 যত বেশি হবে ওজন তত বেশি হবে, কারণ R1 কিন্তু ওজনেরই প্রতিক্রিয়া। R1 যত কম হবে ওজন তত কম হবে, মানে R1 যত কমবে তত চাকাটা কিন্তু ভাসার চান্স বেশি। যদি এই R1 আর R2 দুটো শূন্য হয়ে যায় তার মানে কি ওর কোনো ওজনই ফিল করবে না, দ্যাটস মিন গাড়িটা কিন্তু হাওয়াতে ভাসবে। দ্যাটস মিন R1 আর R2 যত বেশি হবে তত কিন্তু ভালো। এটা দেখে মনে হচ্ছে যে R1 R2 যত বেশি হবে তত বেশি গাড়িটা উল্টানোর চান্স বেশি, তা নয় কিন্তু। R1 আর R2 যত কম হবে তত বেশি এর উল্টানোর চান্স বেশি। আচ্ছা দেখো ব্যাপারটা বোঝো। তাহলে এটা হলো R1, এটা R2। যদি বাই চান্স R2টা কমতে থাকে তার মানে কি এদিকে চাকাটা ভাসতে শুরু করবে, দ্যাটস মিন গাড়িটার এই দিকে উল্টে যাওয়ার চান্স আছে, মানে চাকাটা এই পাশ থেকে উঠে যাবে। আর যদি R1টা কমতে থাকে তাহলে এদিকে ভেসে যাবে, দ্যাটস মিন গাড়িটা কিন্তু এদিকে উল্টে যাবে। তার মানে আমি পিছলে না পড়ার শর্ত তো আমি জানি অলরেডি, উল্টে যদি না পড়ার শর্ত বলি তাহলে আমাকে দেখতে হবে যে এই আলম্বের সাপেক্ষে এই গাড়িটার ওপর যত রকমের বল আছে তাদের প্রত্যেকের বলের ভ্রামক যদি বের করতে পারি, টোটাল বলের ভ্রামক এর গাড়িটার মধ্যে অ্যান্সার হতে হবে 0। মানে এই গোটা গাড়িটার উপর যাতে কোনো রকম বলের ভ্রামক, নেট বলের ভ্রামক না থাকে। যদি লব্ধি বলের ভ্রামক বেঁচে গেল তাহলে যে লব্ধি বলের ভ্রামকটা বাঁচবে সেটা যে বরাবর হবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, সেই বরাবর কিন্তু গাড়িটা উল্টে যাবে। কথাটা বুঝতে পারলে কিনা দেখো। আচ্ছা আমি তা দেখছি, তার আগে কয়েকটা জিনিস একটু করে নিই, তারপরে আমি আরো আস্তে আস্তে আরো ডিটেলসে বুঝতে পারবো। চলে আসি। প্রথমে আমরা জানি যে গাড়িটা যে মানে এই যে রাস্তায় যে ঘুরবে তার জন্য প্রয়োজন mv²/r, মানে অভিকেন্দ্র বল। সেটা কি একমাত্র যোগান দিতে পারবে? F1 আর F2 দুটো চাকার ঘর্ষণ বল। ওকে, এক নম্বর কাজ শেষ। সেকেন্ড কাজ হলো এই mg ওয়েটটা কে ম্যানেজ দিচ্ছে? R1 প্লাস R2 দুটো চাকার লম্ব প্রতিক্রিয়া বল এই mg সমান। সেকেন্ড কাজ হয়ে গেল। ওকে, এটা হওয়ার পর এটা আমরা জেনে গেলাম। এবার আমাদের মেন কাজ, যেটা এই চ্যাপ্টারের কাজ, সেটা হলো বলের ভ্রামক নির্ণয় করব আমরা গোটা গাড়িটার। তাহলে গোটা গাড়িটার বলের ভ্রামক নির্ণয় করার সময় আমাকে দেখতে হবে এই গোটা গাড়িতে কত রকমের বল রয়েছে। R1 রয়েছে, R2 রয়েছে, F1 রয়েছে, F2 রয়েছে। mg প্রতিক্রিয়া R1 R2, অর্থাৎ mg নেওয়ার দরকার নেই, ওর বদলে আমরা R1 R2 নিচ্ছি। তাহলে প্রত্যেকটার যদি আমি এখন বলের ভ্রামক বের করি, শুরু করি R1 দিয়ে। ওকে, R1 ইনটু আলম্ব কোনটা? G। ওকে, G থেকে R1 কত দূরে? G থেকে এটা লম্ব দূরত্ব, এটা এখান থেকে এতটা, তাহলে G কে যদি এখানে নামিয়ে দিই তাহলে এখান থেকে এতটা, মানে D থেকে A, তার মানে AD। দেখো বোঝা গেল কিনা? তাহলে R1 ইনটু AD হলো R1 বলটার বলের ভ্রামক। এবার আমাদের লক্ষ্য কি? R1 বলের ভ্রামকটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ দেখে নিই। এটা কি এখানে এভাবে যদি উঠে যায় এটা,
তাহলে এটা কি ক্লকওয়াইজ, দ্যাটস মিন মাইনাস, বোঝা গেল। তাহলে আমার r1 এর বলের ভ্রামক বেরিয়ে গেল। নেক্সট চলে আসি r2 এর বলের ভ্রামক। r2 এর বলের ভ্রামক কি হবে, r2 ইনটু তোমার g থেকে r2 মানে d থেকে b মানে bd, দেখো বোঝা গেল কিনা। যদি এটা পেয়ে গেলাম, এবার এটা কি, এই দেখো এই দিক উল্টাবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস মিন পজিটিভ, হয়ে গেল। নেক্সট এই চাকাতে ঘর্ষণ বল F1, তাহলে এর বল হোক কি F1, ও সরি এটা প্লাস হবে, সরি প্লাস মাইনাস পরে দেখছি। F1 ইনটু F1 টা এখানে কাজ করছে, তাই তো, তাহলে F1 এই বরাবর কাজ করছে, তাহলে এই বলটা G থেকে লম্ব দূরত্ব এইটুকুটা, তাহলে এখান থেকে কতটা GD, তাহলে F1 ইনটু GD, দেখো বোঝা গেল কিনা। না বুঝতে পারলে অবশ্যই বলবে। হয়ে গেল। ও সরি হয়নি, বলের ভ্রামকটা ডিরেকশন কি, এই বরাবর মানে এই, তাহলে এটা কি, এটা হলো সেই অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস মিন পজিটিভ। নেক্সট ক্লাস F2, F2 কি, F2 এখানে কাজ করছে, সেম G থেকে D মানে G যদি এখান থেকে এখানে লম্ব শিফট করি তাহলে লম্ব দূরত্বটা GD, একই ব্যাপার, তাহলে F ইনটু GD সেম। তাহলে এরও ডিরেকশন কি F2 দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ। তাহলে এই হলো গাড়িটার মধ্যে ক্রিয়াশীল মোট বলের ভ্রামক। তার মোট বলের ভ্রামকটা যদি শূন্য হয়, দ্যাটস মিন আমি বলতে পারবো গাড়িটা তার মানে উল্টোবে না, যদি শূন্য হয়। ওকে, ধরলাম শূন্য, তাহলে সেটা ধরে আমরা একটু ক্যালকুলেশনটা এগাই। ক্যালকুলেশন এগানোর আগে আমি কয়েকটা জিনিস ধরে নিই, সেটা হলো G থেকে D মানে আলম্ব থেকে ভূমি, এই দূরত্বটাকে আমি ধরে নিলাম হাইট h, মানে এই সাইডে রয়েছে, তার মানে GD টা ধরে নিলাম আমি h। ওকে, আর দুটো চাকার মাঝখানে দূরত্বটা ধরে নিলাম 2s, তাহলে হাফ হাফ করে কি s, মানে BD AB আর DB এগুলো হলো s। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে এরকম দাঁড়াবে R1 ইনটু AD s প্লাস R2 ইনটু s প্লাস F1 ইনটু h প্লাস F2 ইনটু h ইজ ইকুয়াল টু 0। দেখো বোঝা গেল কি না, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এখান থেকে যদি আমি s টা কমন নিয়ে নিই তাহলে দাঁড়াবে R2 মাইনাস R1, নেগেটিভটা পরে লিখলাম, দেখতে ভালো লাগে। ওকে, আর এখান থেকে যদি আমরা h টা কমন নিয়ে নিই তাহলে থাকবে F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু 0। এবার F1 প্লাস F2 মানে আমি জানি mv স্কয়ার বাই r, যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে s ইনটু R2 মাইনাস R1 ইজ ইকুয়াল টু মাইনাস mv স্কয়ার r, সরি mv স্কয়ার বাই r ইনটু h, দেখো তো এরকম হলো কিনা, s ইনটু R2 মাইনাস R1 ইকুয়াল টু মাইনাস mv স্কয়ার r mv স্কয়ার h বাই r হলো, তাই হলো। তাহলে এখান থেকে R2 মাইনাস R1 ইকুয়াল টু হবে মাইনাস mv স্কয়ার h বাই rs। আমি কি করলাম, এই মাইনাসটা এখানে সরিয়ে দিলাম, তাহলে এটা ঘুরে গিয়ে হয়ে যাবে R1 মাইনাস R2। দেখো এত বোঝা গেল কিনা, এটা আমি দিলাম, তোকে নাও, তাহলে আমি পেয়ে গেলাম R1 মাইনাস R2 ইকুয়াল টু mv স্কয়ার h বাই rs। আচ্ছা, এটা দিলাম আমি 2 নম্বর সমীকরণ, আর সাপোজ এটা ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে R1 মাইনাস R2 ইকুয়াল টু এটা, আর এখানে R1 প্লাস R2 ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে সমাধান করে R1 আর R2 বের করা যাবে সিম্পলি। যদি যোগ করে দিই তাহলে R2 আর 2 উড়ে যাবে, তাহলে 2R1 ইকুয়াল টু হবে হলো mg প্লাস mv স্কয়ার h বাই s rs। তাহলে R1 ইকুয়াল টু হাফ m কমন নিলাম g প্লাস v স্কয়ার h বাই rs। দেখো বোঝা গেল কিনা। R2 এর জন্য মাইনাস করতে হবে, মাইনাস করতে গেলে R2 মাইনাস মাইনাস সরি এটা এখানে দিলাম, এটাকে মাইনাস দিলাম, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে R1 কেটে গেল, এটা 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 এখানে এটাকে আগে নিয়েছি, এটাকে মাইনাস করেছি, মানে এটা মাইনাস হবে, তার মানে mg টা আগে হবে, দ্যাটস মিন হাফ সেম mg মাইনাস v স্কয়ার h বাই rs।
সিম্পল অপনয়ন পদ্ধতি, কিচ্ছু না। তুমি যদি প্রবলেম হয় তবে এটা মাইনাস করে দেখতে পারো বা R1 এর মান বসাবে। R1 এর মান বসানোটা বেশি টাফ, কিছু দরকার নাই। প্রথমে এই সমীকরণটাকে যোগ করলে পরের বার আবার এই সমীকরণটাকে বিয়োগ করবে, তাহলে R2 বেরিয়ে যাবে। তাহলে আমার R1 আর R2 বেরিয়ে গেল, এতদূর হলো। এবার এই R1 আর R2 নিয়ে মন দিয়ে দেখো, R1 কে আর R2 কে, যেটা আমাদের মেন ফান্ডা। R1 equal to half into m g plus v square h by rs. There is a v, যে ভিটাই তো আমার হাতে, গাড়ি তো আমি চালাচ্ছি, মানে স্পিড তো আমার হাতে, যা গল্প হবে স্পিড নিয়ে হবে। স্পিড বাড়বে, বাড়াবো, কমাবো, তার উপরেই সব ডিপেন্ড করবে। আর R2 is equal to তোমার half into m g minus v square by h by rs. দুটোর মধ্যে পার্থক্য দেখো, দ্যাট ইজ পজিটিভ, দ্যাট ইজ নেগেটিভ। এখান থেকে এই সমীকরণটা থেকে আমি ইজিলি বলতে পারি R1 জীবনেও শূন্য হবে না, বিকজ দেয়ার ইজ এ পজিটিভ। মানে v এর মান তুমি যদি বাড়াতে থাকো তাহলে R1 বাড়বে। তার মানে বৃত্তপথে যখন ঘুরবে তখন তোমার এই চাকাটা কোনোদিনই উঠবে না। ওকে, সো ঝামেলা কোথায়? ঝামেলা হলো R2 তে, কারণ R2 equal to half mg minus v square h by rs. That's mean there is a minus. That's mean যদি v এর মান বাড়তে থাকে তার মানে এই এটা নেগেটিভ, মানে কমতে থাকবে, মানে R2 এর মান কমতে থাকবে। তার মানে তখন কিন্তু এই চাকাটার হাওয়া মানে উল্টানোর একটা চান্স ক্রিয়েট হবে। এবং কোন মুহূর্তে একবারে হাওয়াতে ভাসবে? যখন R2 is equal to 0 হবে। মানে এই R2 যদি শূন্য হয়ে যায় তার মানে চাকা হাওয়াতে ভাসবে, মানে এর বেশি যদি ব্রেক করি তাহলে হাওয়াতে ভাসবে না, খালি উল্টে যাবে। তাহলে কখন R2 মানে এই চাকাটা হাওয়াতে ভাসবে? যখন হাফ m g মাইনাস v স্কয়ার h বাই rs এই ভ্যালুটা গোল্লা হবে। দেখো বুঝতে পারলে কিনা? দ্যাটস মিন এখান থেকে আমি যদি ভিটা বের করি তাহলে কি হইবে? এগুলো সব যদি পাঠিয়ে দিই তো 0 হলো, থাকলো না। তাহলে এখানে খালি হবে g ইকুয়াল টু v স্কয়ার h বাই rs। তাহলে v স্কয়ার ইকুয়াল টু g rs বাই h। দ্যাটস মিন v ইজ ইকুয়াল টু রুট ওভার s, আগে লিখলাম s আর g বাই h। এই যে ভিটা, সেই ভিটা কোন ভি? যখন R2 0, মানে R2 0 মানে জাস্ট আমার এই চাকাটা হাওয়াতে উঠতে চলেছে, তাহলে এইটাকে আমি নাম দিলাম v0। এটা অ্যাকচুয়ালি vm দেওয়া উচিত, কিন্তু vm দিলাম না এই জন্য, মানে v ম্যাক্সিমাম দেওয়া উচিত, কারণ কিন্তু vm দিলাম না এই জন্য কারণ vmটা অলরেডি আমরা পিছলে না পারার শর্ততে ইউজ করে ফেলেছি, যে ওই বেগের বেশি হলে গাড়ি পিছলাবে না। এবার আমার সব মিটিয়ে দিলাম, খালি এইটা দেখো, দ্য মেন থিং, যে যদি v0 এর মান এই সম্পত্তির থেকে বেশি হয়ে যায়, যেটা আমার মেন গোটা মানে ক্যালকুলেশনের মেন রেজাল্ট, যে v0 এর মান যদি আমার এই সম্পত্তিটার থেকে বেশি হয়ে যায়, দুটো চাকার গ্যাপ, তারপরে যে রাস্তাটা আছে তার রেডিয়াস জি এবং ভর কেন্দ্রটা হাইট, এই সবের ক্যালকুলেশন করে যে ভ্যালুটা থাকবে তার থেকে যদি বেশি স্পিডে তুমি গাড়ি চালাও তাহলে তোমার এই চাকাটা হাওয়াতে উড়ে যাবে, পরে তোমার চাকা গাড়ি উল্টে যাবে। আচ্ছা, আমি অলরেডি জানি vm is equal to root over mu r g। দেখো মনে পড়ছে কি? এটা আমরা কিসের শর্ত পেয়েছিলাম? এটা পেয়েছিলাম গাড়ি পিছলে না পড়ার শর্ত। এটা ছিল গাড়ি পিছলানোর উল্টা না জিনিস। এই যে গাড়িটা চলছে, দেখতে পাচ্ছ, গাড়ি চলছে বৃত্তপথে, সাই করে এই দেওয়ালে যে পিছলে যাওয়া সেটা আলাদা জিনিস, আর উল্টে যাওয়া মানে চাকাটা উল্টে গেল, দুটো কিন্তু ডিফারেন্ট। তো এটা হলো এমন স্পিড যে স্পিডের বেশি স্পিডে চললে গাড়ি পিছলে যাবে, আর এটা হলো এমন স্পিড যে স্পিডের বেশি গাড়ি স্পিডে চললে গাড়ি উল্টে যাবে। তাহলে এখানে সমীকরণটা দেখো সবকিছু সেম, শুধু এর নিউটা এই s বাই h এর সাথে কম্পেয়ারেবল, তাই না? নিউটা কি s বাই h এর সাথে কম্পেয়ারেবল। এবার দেখো, যদি বাই চান্স নিউটা গ্রেটার দ্যান s বাই h হয়, এইখানে দেখো নিউ এর সাথে r গুণ এই বেগ, আর এখানে হলো s বাই h এর সাথে r গুণ এই বেগ। ওকে,
এবার যদি মিউটা এস বাই এইচ এর বেশি হয়, তার মানে কি এই মিউটা যদি এস বাই এইচ এর বেশি হয় মানে কি এই বেগটা এই বেগের থেকে বেশি, মানে ভিএমটা ভি0 থেকে বেশি। তার মানে তুমি পিছলে যদি না পড়তে চাও সেই বেগটা জানো, কি বললাম, তুমি জানো এই বেগে চলতে গেলে আমি পিছলাবো না, কিন্তু এই বেগটা দেখলে যে তোমার যে মানে যে ভ্যালু দিয়ে বেরিয়েছে মিউ দিয়ে, সেই ভ্যালুটা আবার এস বাই এইচ এর থেকে বেশি, তখন কিন্তু তোমার গাড়ি পিছলে না পড়ার ভয়ে ছিলে, কিন্তু ভিএমটা যেহেতু ভি0 থেকে বেশি, তার মানে কি গাড়িটা অলরেডি ভি0 পার করে গেছে। ব্যাপারটা বুঝো, ভিএমটা তোমার ম্যাক্সিমাম এমন স্পিড যে যার থেকে বেশি স্পিডে গেলে তুমি পিছলাবে, তার মানে তুমি ভিএম এ বিন্দাস চালাবে ভাবছো, কিন্তু ভিএমটা অলরেডি মিউটা যেহেতু এস বাই এইচ এর থেকে বড়, ফলে ও ওই ভ্যালুটা আসতে গিয়ে ভি0 পার করে গেছে। আর ভি0 পার করে যাওয়া মানে কি তোমার গাড়ি কিন্তু উল্টে যাবে, দ্যাটস মিন তুমি পিছলানোর আগেই উল্টে যাবে। তুমি পিছলানোর কথা ভাবছিলে, কিন্তু পিছলানোর আগে তুমি উল্টে যাবে। সিমিলারলি তোমার যদি মিউটা লেস দেন এস বাই এইচ হয়, তাহলে সেক্ষেত্রে কি তোমার ভি0টা ভিএম এর থেকে বেশি। এবার এক্ষেত্রে তুমি যদি ভি0 কথা ভাবতে যাও, খালি ভিএম এর কথা না ভেবে, পিছলানোর কথা না ভেবে উল্টানোর কথা যদি ভাবতে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি যখন ভি0 বেগটা নিলে, যে ভি0 বেগে আমি উল্টাবো না, উল্টানোর ফিলিং হবে, কিন্তু সেটা অলরেডি ভিএম এর থেকে এত বেশি যে তোমার ততক্ষণে গাড়ি কিন্তু উল্টানোর আগেই পিছলে যাবে। অর্থাৎ তোমাকে কিন্তু উল্টানো পিছলানো দুটাই ম্যানেজ করে গাড়িটা চালাতে হবে, বড্ড টাফ। এই জন্য আমি 4 চাকা নেব না, ঠিক আছে, উল্টানো পিছলানো কত ভয়। যাই হোক, থ্যাংক ইউ। এখানে আমি আজকের ক্লাসটা শেষ করছি। গাড়ি উল্টাতে না উল্টানো শর্ত পেয়ে গেছি। নেক্সট ক্লাসে আমরা সমান্তরাল বল সময়ের লব্ধি পড়ব। থ্যাংক ইউ।